প্রিপারেশন নেন, এটাই কনক্লুশন। 70 বল তাহলে তো অনেক স্টুডেন্ট পাবে। না এটা বলা যাবে না, 70 বলে এখন গালিগালাজ করলো অনেক। ভালো হইছে। ঠিক আছে না? মনির ভাই সেই পুরা টিভির মতো হচ্ছে। আজ 30শে জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল 50তম বিসিএস এ প্রিলিমিনারি পরীক্ষা। ইতিহাসের মানে সর্বোচ্চ কঠিনতম প্রশ্ন বোধ হয় আজকে, এবং প্রশ্নের যে প্যাটার্ন মানে যেভাবে প্রশ্নটা ছাপা হয়েছে তাতে স্টুডেন্টদের বেশ বেগ পেতে হয়েছে কিভাবে তারা এত কম সময়ে মাত্র 2 ঘন্টার মধ্যে তারা এই 200 প্রিলিমিনারি কোশ্চেনের অ্যান্সার করা, এবং ঠান্ডা মাথায়। এর মাঝে তো আবার নেগেটিভ মার্কিং আছেই। এই সব কিছু বিবেচনা রেখে মাত্র 2 ঘন্টা এতগুলো কোশ্চেনের অ্যান্সার করা এবং এত কঠিনতম প্রশ্নের মধ্যে অ্যান্সার করা। তো এই কঠিনতম প্রশ্নের কাটমার্কটা কিরকম হতে পারে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা, আজকের পডকাস্ট। আমি রুমানা ইসলাম, 43তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে কর্মরত। আমার সাথে আছেন ফারদিন শাহরিয়ার শুভ, তিনিও 43তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে কর্মরত আছেন আমাদের নাজমুল হক রাব্বি স্যার, উনি হচ্ছেন 40তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে কর্মরত, এবং আমাদের একদম নিউলি ক্যাডার 49 বিসিএস থেকে আছেন ইতিহাস বিভাগে সোহেল রানা স্যার। তো স্যার, আপনাদের আজকের কোশ্চেন দেখে কি মনে হচ্ছে? বোল্ড ফ্রম দ্য ব্লু, এক বাক্যে যদি বলতে চাই ব্যাপারটা এরকমই হবে। যে এটা আপনি শুরুতে যেটা বললেন যে স্মরণকালের শ্রেষ্ঠ কঠিন প্রশ্ন, হ্যাঁ এরকম একটা দাবি এই প্রশ্নটা করতেই পারে। হ্যাঁ পিএসসি এরকমই একটা, তখন বলছিলাম যে কামানের একটা গোলার মতো ছিল সবাই স্টুডেন্টদের কাছে। সুতরাং বোঝা যাচ্ছে যে ওই যে প্রস্তর যুগ পার করে বিসিএস মধ্যযুগে ছিল, এখন চলে এসেছে উত্তর আধুনিক যুগে। আপু আমাদের সময় যখন বিসিএস দিয়েছিলাম প্রশ্ন এইরকম ছিল না আপু যে একদম আউট অফ নোওয়্যার এত ডিপ একটা নলেজ রাখা লাগবে প্রশ্নের, হ্যাঁ এরকম আমরা পাইনি। এখন মনে হচ্ছে যে একটা শিক্ষার্থী যদি প্রিলিমিনারির সঙ্গে রিটেনের প্রিপারেশন না রাখে, তার জন্য বিসিএস ক্র্যাক করাটা কঠিন হয়ে যাচ্ছে। আর এবার থেকে তো মনে হয় প্রিলিমিনারি সিলেবাসটাও একটু চেঞ্জ হয়েছে, মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আজকে প্রশ্ন দেখে আমাদের তো মনে হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টেই মনে হচ্ছে একটু নতুন নতুন চমক দিয়েছে পিএসসি। বিশেষ করে যাদের ইন ডেপথ নলেজ থাকবে না তারা মনে হয় না এই প্রশ্নগুলো দাগাতে পারবে, আর সেই সাহস যদি করে থাকে নেগেটিভ মার্কিং দিয়ে ওরা হচ্ছে রেস থেকে ছিটকে দূরে পড়ে যাবে। তা আমরা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি নিয়ে বলতে চাই যে বাংলাদেশ বিষয়গুলিতে আমাদের 25 নম্বরে বরাদ্দ, যেটা এই বিসিএস থেকেই হচ্ছে 25 নাম্বার, এর আগে হ্যাঁ কমেছে। তো এই 25 নম্বরে ঠিক কত নাম্বার অ্যান্সার করা যায় স্যার? জি, বাংলাদেশ বিষয়াবলী আসলে বরাবরই প্রিলিমিনারিতে ভালো করার জন্য বাংলাদেশ বিষয়াবলী একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে ভালো নাম্বার অবশ্যই একজন প্রার্থী যদি সফল হতে চায় প্রিলিমিনারিতে ভালো একটা নাম্বার সিকিউর করতে হয় সবসময়। তো এবার যেহেতু প্রশ্নটা একটু বিশ্লেষণধর্মী, এবার যে 25টা কোশ্চেন থেকে 16 থেকে 18টা দাগানোর মতো কোশ্চেন, যেগুলো পারার মতো। একটু যদি কেউ ভালোভাবে দেখে প্রশ্নগুলো পড়ে অ্যান্সার করে তাহলে পারা যাবে আশা করা যায়। এছাড়াও বাকি যে কোশ্চেন ছিল আমি বলবো যে 3 থেকে 4টা কোশ্চেন হচ্ছে দাগানোর মতো না, যেগুলা দাগাইতে গেলে আমাদের নেগেটিভ মার্ক খাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। তো আমরা এখানে ভালো মার্ক ধরতে পারি 16 থেকে 18-র মধ্যেই আশা করা যায় থাকবে আর কি। কিন্তু স্যার আমার মনে হচ্ছে যে এই 16-17 মার্ক দাগাতে হলেও অনেক ভালো নলেজ থাকতে হবে। জি অবশ্যই। 16-17 মার্ক হচ্ছে আপনার একটু পড়তে হবে, অপশনগুলো পড়েই অ্যান্সার করতে হবে, না হলে ভুল হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। এখানেই বিপত্তিটা। প্রশ্নটা যদি আমরা একটু দেখাই শিক্ষার্থীদের, এইরকম যে আজ রবিবার নাটকে আনিস চাচা দেখায় যে এখানে কি দেখা যাচ্ছে, বলছিল না হিজিবিজি একেবারে এরকম হিজিবিজি। এই কোশ্চেনের সঙ্গে একটা শিক্ষার্থী ইউজ টু হতেই চলে যাবে। এই কোশ্চেনটা আমি যখন ফার্স্ট মানে আপনার অনলাইনে দেখতে পাই, দেখার সাথে সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন হলো এখানে স্বাভাবিক কাট মার্কেট থেকে 10 মার্ক এই কোশ্চেনের কারণে স্বাভাবিকভাবে রাইট একদম মানে আমরা কিন্তু মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে যাই যে আসলে এটার পরে এটা অ্যান্সার করবো, আমরা বাংলাদেশের পরে ইন্টারন্যাশনাল অ্যান্সার করবো। একজন প্রার্থী প্রথমে এই কোশ্চেনটা দেখার সাথে সাথেই কিন্তু একজন হতভম্ব হয়ে যাবে যে আসলে আমরা কোনটা অ্যান্সার করবো, কোনটা ছাড়বো আর কোনটা অ্যান্সার করবো, কারণ প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে মিক্সড আপ হয়ে গেছে। হ্যাঁ, আলাদা আলাদা আসেনি। যেটা আমার মনে পড়লো
পরীক্ষার 2 দিন আগে আমরা একটা সেশন নিয়েছিলাম এক্সাম হল স্ট্র্যাটেজি। সেখানে বারবার বলছিলাম যে আমরা সাবজেক্টগুলো প্রায়োরিটাইজ করবো এভাবে, যার স্ট্রং জোন যেখানে হ্যাঁ। সেখান থেকে উত্তর করবো। যেমন আমার স্ট্রং জোন জেনারেল নলেজ, সোহেলানোরও জেনারেল নলেজ, আমরা জিকে দিয়ে দাগানো শুরু করতাম। এখন কি হলো, এই সাফল হয়ে যাওয়ার কারণে এই সুযোগটা কিন্তু আমাদের কাছে নেই। স্পেশাল বিসিএস যেরকম ছিল সাফল ছোট ছোট প্রশ্ন, সেই ট্রেন্ডই এখন আমাদের পিএসসি নর্মাল যে বিসিএস গুলো, জেনারেল বিসিএস সেখানে চলে আসলো। দ্যাটস মিন আপনার নরমাল যে কাট মার্ক আমরা যদি যেটা প্রেডিক্ট করব, রাইট, তার থেকে অলওয়েজ 5 মার্কস হচ্ছে আমরা ডিডাক্ট করব 5 থেকে শুধু 10 marks। কোশ্চেনের। এই নার্ভাস ব্রেকডাউনের জন্য আমরা অনেক ভালো পারি, আমাদের প্রিপারেশন অনেক ভালো, কিন্তু কোশ্চেনের এই এরকম ছাপা দেখে আমরা নার্ভাস হয়ে যাব, এটাই। আমরা অনেক ভুল করে ফেলবো। এটাই রাইট। আচ্ছা, আমরা যদি বাংলার কোশ্চেনটা দেখি, আমার মনে হয় কি আজকের বিসিএস এর কোশ্চেনের সবচেয়ে বেশি দাগানো যাবে বাংলায়। 30টার মধ্যে প্রায় 28টাই হচ্ছে মোটামুটি কমন, আর একটা নিয়ে হচ্ছে রিস্ক নেওয়া যায়, আরেকটা হচ্ছে টোটালি আমরা স্কিপ করব। তো যারা হচ্ছে প্রিলিমিনারি আজকে উত্তীর্ণ হবেন তাদের জন্য একটা ভালো স্পেস ক্রিয়েট করে দিবে হচ্ছে বাংলাটা। যারা বাংলায় আজকে ভালো করতে পারবেন, তো প্রিলিমিনারি পিএসসি হচ্ছে বাংলায় স্টুডেন্টদের এই সুযোগটা দিয়ে দিয়েছে। ম্যাডাম বিগত কয়েকটা বিসিএস যদি আমরা খেয়াল করি, বাংলার যে প্রশ্নটা সেটা কিন্তু কঠিন ছিল। জি এই বছর আলহামদুলিল্লাহ প্রশ্নটা আসলে তুলনামূলকভাবে ফারদিন এইটাই কিন্তু একটা পিএসসির মানে বরাবরের মতো একটা ট্রেন্ড। সে কোনো একটা সাবজেক্টে কখনো কঠিন করে, আবার কোনোটা কখনো হচ্ছে সেটা সহজ করে দেয়। এইটা কিন্তু আপনার পরীক্ষার হলে ধরতে হবে যে আসলে সে আপনি কোনটাতে এবার কোনটা 6 মারবেন এবং কোনটাতে ডিফেন্স করবেন। এটা মাইন্ড গেম বলা চলে। আর এই পরীক্ষার প্যাটার্ন, এই কোশ্চেন প্যাটার্নের কারণে কিন্তু ওইটা ধরাটাও খুব টাফ ছিল, যে বাংলাটাতে আসলে ইজি আসছে এইটা তো আপনার বুঝতে গিয়েই তার 10-20 মিনিট চলে যাচ্ছে। দ্যাটস মিন পুরো বিষয়টা একটা হজবরল একটা অবস্থা একটা দাঁড়াচ্ছে। বিষয় বলতেই হয়, ফারদিন স্যার সহ এই বিষয় নিয়ে আমরা একদিন আলোচনা করছিলাম। আসলে যারা প্রি ডিটারমাইন হয়ে পরীক্ষার হলে বসছে Right, যে right. বাংলা তো কঠিনই আসে, আমি বাংলা বেশি দাগাবো, হ্যাঁ, এটা তাদের তো ক্ষেত্রে পুরা এটা একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। এটা তো পুরা ব্যাপারটা হচ্ছে ইমপ্রোভাইজ করা, জি। ওই মোমেন্টটাকে আমার রিড করা, যে আজকে কোন প্রশ্নটা কঠিন হলো তাকে আমি একটু ঠেকায় ঠেকায় খেলি, আর যে প্রশ্নটা সহজ হয়েছে ওকে আমার 6 মারতে হবে। জি। আপনাকে এই পরীক্ষায় আসলে এই কোশ্চেনে ভালো করতে গেলে আসলে মেধার সর্বোচ্চ প্রমাণটা দিতে হবে, জি। যে আপনার পালপিটেশন ধরে রাখতে হবে, আপনার নলেজেবল হতে হবে, আপনার পুরো বেসিক ক্লিয়ার থাকতে হবে, দেন আপনি ভালো কিছু আশা করতে পারেন। সামনে যারা বিশেষ করে হতে যাচ্ছে ম্যাডাম, বোঝা যাচ্ছে যে অমেধাবী হয়ে বা একটু কম জ্ঞান পরিশ্রমী হতে হবে। শর্টকাট পদ্ধতিতে অনেক বেশি পরিশ্রমী হতে আগে হবে। যে ধারে না কাটলো ভারে কাটতো, ভারে না কাটলো ধারে, দুইটাই লাগবে, ভারও লাগবে ধারও লাগবে, সবকিছু একটা কম্বিনেশন। ফারদিন স্যার, আপনি ইন্টারন্যাশনাল নিয়ে বলেন। 25 এর মধ্যে আমার তো মনে হয় 15টা মোটামুটি। ম্যাডাম ইন্ডাক্ট করলাম কিছুক্ষণ আগে, হিসাব করেন, আমার কাছে মনে হচ্ছে 15 থেকে 18টার মতো দাগানো যায়। হ্যাঁ, আমি কয়েকটা কোশ্চেন যেগুলো একদমই আমার কাছে মনে হলো না, একটু কঠিন, আউট অফ দ্য বক্স, সেগুলো যদি ঠিক করি আমি 15-18টার মতো কেউ দাগাতে পারবে, একটু মোটামুটি প্রিপারেশন থাকলে। এরপর কয়েকটা কোশ্চেন আছে যেগুলো খুবই কনফিউজিং ছিল, যেমন যে অপারেশন ড্যাশ লোহিত সাগরে হুতি হামলা জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ কোনটি, ধরেন এই কোশ্চেনটা। এইটা কিন্তু দেখেন ম্যাডাম রিসেন্টের থেকে একটু পাস্ট রিসেন্ট, আমরা কিন্তু রিসেন্ট পড়ছি, হ্যাঁ পাস্ট রিসেন্ট থেকে এসেছে। হ্যাঁ, এখানে দুইটা বিদ্রোহের কোশ্চেন আসলো, একটা আসলো আরএসএফ এর ঘটনাটা, যেটা সুদান একবার হটকেক, এটা আমি আমার রিসেন্টের ক্লাসে সেদিনও পড়িয়েছি। কিন্তু দেখেন ম্যাডাম এখানে একটু ট্রিক করলো কি, একটু পুরাতন কোশ্চেন দিয়ে দিল, হুতি বিদ্রোহ তখন অপারেশনটা কি ছিল, এখানে অপারেশন যে ব্ল্যাক টাইডিংস, তারপর হচ্ছে রাইজিং লায়ন, এগুলো দিতে পারতো, অপারেশন সিঁদুর দিতে পারতো, হ্যাঁ বুনিয়ান মনসুর দিতে পারতো, এগুলো না দিয়ে কি দিল, হুতি বিদ্রোহটা দিল। তো এগুলো একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন আমরা ধরতে পারি। হ্যাঁ, কারণ এটা তো আমরা একটা জেনারেল প্রিপারেশন সবার, এটা ধরেই বলতেছি। এখানে দেখেন ম্যাডাম আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তরটা দিয়ে দিল, এখানে সবাই আফ্রিকান ইউনিয়ন আর উন্নয়ন ব্যাংকে একটু কনফিউজ এখানে যে অপশনে একটা খেলা ছিল এবং ভুল দাগাবে। আদিস আবাবা হচ্ছে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর, আর আবিজান আইভরি কোস্টের সেটা হচ্ছে আফ্রিকান উন্নয়ন ব্যাংক এডিবি, যেটা সেটা সদর দপ্তর। এইটা হচ্ছে ট্রিকি কোশ্চেন, নেগেটিভ মার্কিং এগুলোতে চলে আসতে পারে। হ্যাঁ, তারপর আরো ডব্লিউটিও নিয়ে কোশ্চেন ছিল। এবার কি ভূগোল আর মূল্যবোধ সুশাসনটা একটু ইজি মনে হচ্ছে জি, আপনাদের? ভূগোলটা ইজি। মূল্যবোধ এবারে কিন্তু মূল্যবোধ নিয়ে সব থেকে আমরা জানি যে আগের বিসিএস গুলোতে সাধারণত 10 মার্ক হচ্ছে কোশ্চেন থাকতো। এই প্রথমবার কিন্তু আমার বিসিএস এ 15 মার্ক হচ্ছে মূল্যবোধ থেকে আসছে। এবং আগের বিসিএস গুলোর সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, মূল্যবোধের অপশন গুলো কিন্তু আগের বিসিএস গুলোতে একটু কাছাকাছি, খুব মানে ভেবেচিন্তে আমাদের অ্যান্সার দেওয়ার প্রয়োজন হতো, বা একটু কনফিউশন ছিল। কিন্তু
এইবারের কোশ্চেনটা যদি আপনি একটু অ্যানালিসিস করেন, 15টার মধ্যে আপনার মোর অর লেস 10টা থেকে 11টা একটু পড়াশোনা প্লাস হচ্ছে আপনার অপশন ইলিমিনেশনের যে বিষয়টা আছে, আমরা যেটা জানি যে এমসিকিউতে খুব কার্যকরী বিষয়টা, সেইটা যদি আপনার একটু জানাশোনা থাকে তাহলে মোটামুটি আপনি পারবেন। তো আমরা যদি মূল্যবোধের এই কোশ্চেনটা একটু দেখি, দেখা যাচ্ছে যে একটা কোশ্চেন শুধুমাত্র আমাদের আওতার একটু বাইরে আসছে, সেটা হচ্ছে যে বিশ্বব্যাংক নিয়ে একটা কোশ্চেন আসছে যে বিশ্বব্যাংকে বর্ণিত সুশাসন সূচকে কোন দেশের সূচক 0 হলে সে দেশের সুশাসনের ব্যবস্থা কি বলে পরিণত হয়। এইটা সাধারণত অ্যান্সার হবে মাঝারি মানের। এটা কিন্তু পুরো ওই যে বিশ্বব্যাংক 1989 সালে যে সংজ্ঞাটা দিয়েছে সেই রিপোর্টটা আপনাকে না পড়লে কিন্তু এই কোশ্চেনের আপনি অ্যান্সার দিতে পারবেন। বাকি যে বিষয়গুলো আপনি যদি এই যে বেসিক বই, আমাদের মূল্যবোধ এবং সুশাসনের জন্য আমরা প্রায় বলি যে পৌরনীতি যে বইটা আছে আমাদের ইন্টারমিডিয়েটের, সেই বইটা যদি আপনি একটু মোটামুটি ওখানকার এমসিকিউ গুলো যদি একটু ভালোভাবে পড়েন তাহলে মোটামুটি অ্যান্সার গুলো কিন্তু করতে পারবেন। কিন্তু আপনার যদি ওই বইটা বা বেসিক নলেজটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ খাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ এখানেও কোশ্চেন গুলো কিছুটা অনেক কোশ্চেনই কিন্তু বিশ্লেষণধর্মী ছিল, ট্রিকি ছিল এবং অপশনগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। এটা কিন্তু একটা ম্যাটার, যখন আপনার অপশনটা বড় হবে তখন কিন্তু আপনার টাইমটা বেশি লাগবে, আর টাইম কিলিং মানে হচ্ছে আমি তো এবার অনেক প্রার্থীদের মানে এটাও বলতে শুনলাম যে আমি তো পুরোটা প্রশ্ন পড়েও দেখতে পারি, যদি একটা কোশ্চেন স্কিপ করে ব্যাক করে এটা ধরাটা, না ব্যাক করে ধরা এবার বোধহয় যায়নি, ইভেন ওই 200টা প্রশ্ন পড়েও শেষ করতে পারিনি। সোলানা স্যার বলেন আপনি ভূগোলের ব্যাপারটা। ভূগোলের বিষয়ে যদি বলি যে ভূগোলের কোশ্চেনটা একটু বরাবরই ডিফিকাল্ট থাকে কয়েকটা কোশ্চেন, বাট এবারের কোশ্চেনটা আমার কাছে সহজ মনে হয়েছে যে 10টার মধ্যে 7টা পারার মতো, আর 3টা বিষয় একটু কনফিউজিং ছিল আর কি। তো যারা একটু অনেক ভালো প্রিপারেশন তারা আসলে 8-এর মতো পেতে পারে, আর মোটামুটি এভারেজ বলতে পারেন 6 থেকে 7। এই বিষয়টা ব্যাপারটা যে ছিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ওটা কমিয়ে যে 25 করে দিল পিএসসি, সেটারই একটা উপহার বোধহয় ছিল ভূগোলটা একটু ইজি করে, ভূগোল বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। তবে ম্যাডাম এখানে কিন্তু একটা বিষয় আপনাকে অবশ্যই সোহেলানা ভাই যেটা বললো যে আপনাকে ভালো প্রিপারেশন রাখতে হবে, কারণ আমরা যদি দুই একটা কোশ্চেন একটু দেখেন যে উপসি জাতের ধান ও গমের নাম যথাক্রমে, আপনাকে একটা জানলে কিন্তু এখানে হবে না, আপনাকে দুটো কিন্তু জানতে হবে। না এখানে ব্যাপার হচ্ছে যে যেইভাবে প্রশ্নটা হয়েছে, প্রশ্নের যেই মানে ছাপা, সেখানে কিন্তু গমটা সবাই স্কিপই করে যাবে। জানা জিনিসও এইটা হচ্ছে ধান তো আমি লাগিয়ে ফেলি। আরেকটা কোশ্চেনে যদি আমরা আসি যে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, আমাকে 3টা পর্বত সম্পর্কে ক্লিয়ার নলেজ থাকতে হবে, দেন আপনি গিয়ে হচ্ছে 8 এবং 9 এক্সপেক্ট করতে পারেন। এটা কিন্তু সবার এই ধরনের মার্ক ক্যারি করতে পারবে না, সবাই নার্ভটা ধরে রাখতে পারবে না। প্লাস দেখেন এই যে ভঙ্গিল পর্বতের যে কোশ্চেনটা বিষয় আমরা বললাম, এইটা কিন্তু একদম টেক্সট বইয়ের ডিরেক্ট কোশ্চেন, এইটা হচ্ছে টেক্সট বইয়ের ডিরেক্ট কোশ্চেন। দ্যাটস মিন এই বিসিএস গুলো যে আপু যে ইন্ডিকেট করতেছে, যে বিষয়গুলো ইন্ডিকেট করতেছে, আপনাকে অবশ্যই ফাউন্ডেশন স্ট্রং করতে হবে। আপু এখানে কয়েকটা জিনিস ম্যাডাম আমি যদি ইন্টারঅ্যাক্ট করি তাহলে দেখা যাবে স্যার এখানে রাব্বি স্যার কি বললো, টেক্সট বুক থেকে সরাসরি এসেছে, এরকম কয়েকটা কোশ্চেন ছিল। পদ্মা, যমুনা, শাখা নদী, এটা একদম কমন কোশ্চেন। কয়েকটা কোশ্চেন একটু ঝামেলা ছিল। বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কি? হ্যাঁ, যারা পরীক্ষার্থী আমি বলবো এইসব কোশ্চেন স্কিপ করে, আপনার দরকার নেই। আপনি যদি খুব ভালো মতো না জানেন যে ট্রোপোস্ফিয়ার আর স্ট্রাটোস্ফিয়ারের গ্যাপ কি, হ্যাঁ, আর কার্মেন লাইন জিনিসটা কি। যেমন কার্মেন লাইন এটা একটা মজার জিনিস। কয়েকদিন আগে ইন্ডিয়ার একটা রকেট ফেল করলো না, হ্যাঁ, যাওয়ার পরে ইসরোর, সেটা ঘটনা কি ছিল, সেটা বায়ুমণ্ডল থেকে কার্মেন লাইন ছেদ করে গিয়েছিল, কিন্তু সেখানে গ্র্যাভিটি হঠাৎ শূন্য হয়ে যাওয়ার কারণে সেটা পতিত হয়। পিএসসি এতটাই আপডেটেড, সেইখান থেকে এই কোশ্চেনটা করেছে। তাহলে বুঝুন কতটা ডিটেলে জানতে হবে। এরপরে এই যে এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম আমার যদি খুব ভালো মতো না জানা থাকে, এগুলো দেখানোর দরকার নেই, আমি কনফার্ম নেগেটিভ খাচ্ছি এটা দেখাতে গেলে। দেন হচ্ছে এই যে প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধ দিক থেকে কোন দিকে যাচ্ছে, এটা যদি আমার অয়ন বায়ু, প্রত্যয়ন বায়ুর দিকটা, হ্যাঁ, কিভাবে দক্ষিণ থেকে পশ্চিম থেকে উত্তরে গেল না জানা থাকে, এগুলো দেখানোর দরকার নেই, এগুলো অবশ্যই আমার নেগেটিভ মার্ক ক্যারি করবে। আর কয়েকটা সহজ ছিল, ফিডোর, আইলা, হ্যাঁ, ইত্যাদি, এগুলো একদম কত সালে এগুলো আমরা জানি। দীর্ঘতম নদী একদম কারেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। সো এখানে যে আমরা 8 এবং 9 বললাম,
এটা সবাই ক্যারি করতে সবাই ক্যারি পারবে করতে না। পারবে না। যে এখানে আপনার এভারেজ একটা মার্ক ধরতে পারেন যে 5 বা 6 এর মতো একটা মার্ক 6-7 বা mark। 4 অনেকে আচ্ছা 5 আমি 6 আমি স্যার 7ই ধরে নিলাম হাত পাওয়া ডিফিকাল্ট হবে আমার 6 ধরতে পারেন আপনি 6 বা 5 আজকের এই 200 মার্কের কমছে মধ্যে ম্যাডাম হ্যাঁ নিচে তো যাচ্ছে। আরো আগে আসছি তো নাম্বার পাওয়া এরপর তো নাম্বার আবার তারপর- কাটারও একটা ব্যাপার আছে। আমার মনে হয় যে সবচেয়ে কঠিন হয়েছে আজকের প্রশ্ন ইংলিশ। রাইট আপনি যদি বাংলা Literature ধরে যাচ্ছে ভূগোল তারপরে হচ্ছে মূল্যবোধ সবকিছু দিয়ে নাম্বারটা ক্যারি করে সামনেও যান, আপনি ইংলিশে যে আমার মনে হয় আস্তে আস্তে আপনি ওই নাম্বার থেকে আমার আপু আমি তো চলে যেতে পুরো হবে। ইংলিশ কোশ্চেনটা একেবারে স্ক্যান করলাম যে আসলে আমরা কতটা মানে যে কমন বিষয়গুলো কতটুকু আসছে। আমরা যে দুইটা পার্ট আমরা জানি, একটা হচ্ছে লিটারেচার, একটা হচ্ছে গ্রামার। লিটারেচারটা যদি আমরা স্পেসিফিক ভাবে বলি পুরোটাই একদম আনকমন টাইপের কোশ্চেন Uncommon। আসছে এখানে। ম্যাক্সিমাম কোশ্চেন কোনো একটা কোশ্চেন আর আপনি এবার দেখাতে আমরা পারবেন না। literature অনেক ডিপ পড়িয়েছি Right, স্টুডেন্টদের, অনেক ডিপ পড়িয়েছি, তারপরেও মানে মনে হচ্ছে যে পাচ্ছি না। আপনার ক্লাসে একটা প্রশংসা করাই লাগে, যেহেতু আপনি প্রতিটা লিটারেচার গল্প আকারে পড়াচ্ছেন হ্যাঁ, ম্যাডাম। এখন এটাই আমি একদম ক্যারেক্টারটা সহই পড়ালাম, তারপরেও স্টোরিটা পড়তে হচ্ছে ম্যাডাম। ওয়েটিং ফর গডেট কি ম্যাডাম? একটা অ্যাবসার্ড প্লে না? হ্যাঁ এখানে লাইনটা এমন ছিল যে অ্যাবসার্ড টাইপ কথাবার্তা কেউ যদি ইন্ডাক্ট করতে পারে যে না এটা একদম অ্যাবসার্ড কথাবার্তা, লাইনটা এরকম ওয়েটিং ফর গডেট অপশনে আছে, আমি তো দাগাই, সে এভাবে দেখাতে পারবে। তাও কি ম্যাম এখানে রিস্ক ফ্যাক্টর জড়িত? Risk factor কেন ও কিন্তু বইটা পড়ে আসে নাই, রাইট। ভুল হয়ে যেতে পারে কিন্তু। হ্যাঁ, এখানে অনেক কিছু আন্দাজের উপরে দেখাতে হবে, এরকম প্রশ্ন ছিল। কেউ যদি অ্যাটেম্প করতে চায়, আমার মনে হয় 200 মার্কের মধ্যে 25 মার্কটা মানে একদম অমিট আমরা হয়ে গেল, আগে একদম ওইরকম অমিট হয়ে আমরা গেল। আগের কোশ্চেন দেখলে আমরা দেখবো যে ইংলিশটা অনেক সহজ ছিল। না, সহজ ছিল। মোটামুটি। Previous- ভোকাবুলারি গুলো কেমন ছিল আপনি দেখেন, প্রতিটা একদমই uncommon। একদমই, উচ্চারণ করা যাচ্ছে না। কি রকম উচ্চারণই আমার জিভ ভেঙে যাচ্ছে, কি- ভেঙে যাচ্ছে। এরকম অবস্থা। Right, right. হ্যাঁ, আপনি তো ইংলিশের টিচার, আপনি একটু বলেন। এখানে আমাদের সাহিত্যের যে মেইন বিষয়টা প্রবলেমটা হয়ে গেছে, আগে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো হচ্ছে প্রিভিয়াস বিশেষ গুলোতে আমাদের ডিরেক্ট কোশ্চেন আসে। At least 5-6টা, তো রাইট, উইথরিং হাইট কে লিখছে কে লিখছে? বা কে কার কথা এবং এই গল্পের ক্যারেক্টারটা কি। Character কিন্তু আজ এখানে বা কোটেশন আসতো এই কোশ্চেনটার এখানে কি আসে? মৌলিক যে পার্থক্য জাস্ট হচ্ছে আপনাকে নোবেল থেকে নোবেলের মেইন থিমটা সে লিখে দিছে, এই নোবেলের থিমটা কোথায় আমার মনে পাওয়া হয় আপনি English কোশ্চেনটা literature- ডিসকাস করেন রাব্বি স্যার, প্লিজ একটু বলেন কোশ্চেন। যেমন এখানে প্রথম কোশ্চেনটাই আছে যে হুইচ নোবেল ক্রনিক্স ইন্টেন্স ডিস্ট্রাকটিভ লাভ ফুয়েলিং মাল্টি জেনারেশনাল ক্রুয়েলটি পড়তেই তো অনেকটা টাইম চলে যাবে, তো হ্যাঁ, এটা তো- পড়তেই অনেকটা টাইম এটাই। চলে যাবে। এই যে কথাগুলো লিখছে এই হ্যাঁ। কথাগুলো মূলত কোন নোবেলের মানে সামারি, সেটা আমার হচ্ছে অ্যান্সার। এখানে ডিরেক্টলি কোনো কোটেশন দেওয়া হয় না। এই টাইপের কোশ্চেন আছে হচ্ছে 5 থেকে 6টা, আমি পুরো কোশ্চেনটা তো দেখলাম। তার মানে এই কোশ্চেনগুলো পারাটা কিন্তু আসলেই কঠিন। ডিফিকাল্ট। Difficult, এবং যদি 100% কেউ difficult। পারতেও যায় সেক্ষেত্রে তাকে রিস্ক নিতে হবে, আর রিস্ক নিলে সেখানে ম্যাডাম, নেগেটিভ এখানে মার্কের রিস্কটা আমি একটা বুঝে কিভাবে উত্তর দিবে। মার্ক। এখানে জেন আইরে হচ্ছে শার্লট ব্রন্টে বড় বোন যে, হ্যাঁ, তার লিখিত যে ব্রন্টে আত্মজীবনী টাইপ একটা তার এই ঘটনা। আর ওয়েদারিং হাইটস এটা হচ্ছে এমিলি ব্রন্টে, এমিলি ছোট বোন। হ্যাঁ, ওর লিখিত একটা উপন্যাস, কবিতা, যাই হোক, উপন্যাস বা গল্প টাইপ ধরেন। এখন ঘটনা হচ্ছে এই ওয়েদারিং হাইটস এই ঘটনাগুলা উনি লিখেছিল, বিধৃত করেছিল। এবং এটা জানা লাগবে মানুষের, তখন পড়তে হবে, সে বইটা পড়তে হবে। পড়তে হবে। আর এখন এই যে আন্দাজের মধ্যে অবুদোষ আকাশ থেকে পড়ে এটা তো- এলো, এটা তো এরকম আমার মনে হয়- লাগাতে পারে, কিন্তু না, কি না, হবে? না। নেগেটিভ হবে। এটা তো মনে হয় ইংলিশ লিটারেচার স্টুডেন্টরাও অনেকটা হ্যাঁ, ঘাপে যায়। ওদের জন্য তাদেরও ঘাপে। একাডেমিক পড়াশোনা মনে করতে হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। স্টপ। তাহলে 20 মার্কসের মধ্যে আমার মনে হয় আজকের 10 কোশ্চেনটা থেকে- 180 মার্কের হয়েছে। আমরা আমরা ইংলিশের ইংলিশ 20 মার্কটাই বাড়িয়ে দিতে হচ্ছে পারি। পুরো skip করতে পুরো পারি। ইংলিশের 30 মার্কের যদি কনসিডার করি তাহলে দেখা যাচ্ছে আমাদের 9 থেকে 10 এর মধ্যে মোটামুটি, তাও আপনাকে ডিপ নলেজ রাখতে হবে কোনো বিষয় ইস্যুগুলোতে, না হলে ওই 9-10 পাওয়াটা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট tough হয়ে হয়ে যাবে। যাবে। আর যদি ডিপ নলেজ না নিয়ে আপনি সেটগুলো দাগান সেক্ষেত্রে কি হয়ে যাবে, আবার নেগেটিভ মার্কের একটা ইস্যু চলে চলে আসবে। আসতে পারে। সো ইংলিশটা বেশ টাফ হয়েছে, Tough এটা হয়েছে। বলাই যায়। তাহলে আমি যদি সবগুলো সাবজেক্ট বিবেচনা করি 200 মার্কের মধ্যে আমার মনে হয় যে মানে দাগানো যাবে মাত্র 110 মার্ক। সেই ক্ষেত্রেও আপনাকে Right. হতে হবে একদম মানে সুপার ডুপার ট্যালেন্টেড, অনেক বেশি ইন ডেপথ নলেজ Right. থাকবে, Preparation based. এবং আমার মনে হয় আপনার দুই একবার রিটেন দেওয়া না থাকলে আপনি এই কোশ্চেনে 110 কখনোই দাগাতে পারবেন না। তো কাটমার্ক নিয়ে যখন আলোচনা আসে, কাটমার্ক তো আর শুধু সুপার ডুপার ট্যালেন্টেড এর জন্য হয় না। আমরা বোধহয় ম্যাথটা স্কিপ করেছি কি? Math-টা skip করেছি। আচ্ছা, আমরা ম্যাথটা স্কিপ করেছি। আমরা ম্যাথটা দেখি তাহলে। ম্যাথ এন্ড মেন্টাল এবিলিটি মিলে আমাদের টোটাল হচ্ছে 20 আর 15। হ্যাঁ 20 আর 35 মার্ক। আমরা দেখি ম্যাথটা ম্যাথের ম্যাথ
আসলে আমি যদি মানে অল ওভার মানে সামারি একটা বিষয় বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাথের হচ্ছে অনেক কোশ্চেন আমাদের কাছে মানে ইজি মনে হবে, প্রায় 15 থেকে 14টা কোশ্চেন, 14 থেকে 15টা কোশ্চেন আমাদের আপাত দৃষ্টিতে আমরা মনে হচ্ছে যে পারবো, কিন্তু এখানে ম্যাথের মেইন ফ্যাক্টর যে বিষয়গুলো কাজ করবে, যে এখানে প্রচুর কোশ্চেন আসছে হচ্ছে আপনার একদম বেসিক লেভেল থেকে, 8 এর বই থেকে আসছে, দেন হচ্ছে 9-10 এর বই থেকে আসছে, উচ্চতর গণিতের বই থেকে আসছে। সো যাদের প্রিপারেশনটা হচ্ছে একদম বেসিক বই কেন্দ্রিক নিবেন, তারা মোটামুটি ম্যাথটাতে মোটামুটি নাম্বার হয়তোবা 15 থেকে 20 ক্যারি করাটা মোটামুটি ইজি হবে তাদের জন্য। কিন্তু তারপরে প্রতিটা বিষয় তাকে জানতে হবে এবং বেসিক বইটা তাকে মাথা ঠান্ডা রেখে, ম্যাথটা তো একদমই মাথা ঠান্ডা রাখার ব্যাপার। কারণ প্রচুর কোশ্চেন আসছে হচ্ছে উচ্চতর গণিত বই থেকে, যেগুলো সাধারণত আমরা সমস্যাটা কি হবে জানেন, ম্যাথ দাগানোর জন্য শেষে মানুষের কাছে সময় থাকে 20 মিনিটের মতো, তখন এতগুলো ম্যাথ দেখে বলে না যে এটা হজপচে লেগে যাওয়ার মতো। আর যারা ম্যাথ আগে দাগাচ্ছে তারা বাকি কোশ্চেন পড়তেই পারবে না, তখন যত ইজি বা কঠিন ম্যাথ হোক, ওই ম্যাথ নিয়ে সময় নষ্ট হবে, ওইখান থেকে একটা বড় লস হয়ে যাবে। তো সব মিলিয়ে আমরা যদি বলি 110 মার্ক দাগাতে পারবে, আসলে আমরা তো একটা টেবিলে বসে আলোচনা করছি, আমরা এটা বলতেই পারি যে 110 দাগাতে পারবে, কিন্তু এক্সাম হলের চিত্রটা কিন্তু একদমই ভিন্ন, ওইটা আলাদা একটা জিনিস। ওখানে আপনার মাথা ঠান্ডা রেখে আমার 2 ঘন্টা সময়, আমার পরে প্রশ্নটা পড়তে হবে, আচ্ছা এটা তো কনফিউজিং, সব মিলে আমার মনে হয় না 110 কেউ দাগাতে পারবে। সেটার জন্য তার প্রচুর প্র্যাকটিস থাকা লাগবে, প্রচুর প্র্যাকটিস, নলেজ, হ্যাঁ, বেসিক বই পড়া, ফাউন্ডেশন ক্লিয়ার থাকতে হবে। তো চলেন আমরা এখন দেখি যে আসলে কাটমার্কটা কত হতে পারে। জিনভূত টাইপ প্রিপারেশন, তারা 140 150 160 টাকা আসছে, এরকম লোক আছে। হ্যাঁ, এদের সঙ্গে আমি ইন জেনারেল সবার তুলনা করবো না। হ্যাঁ, এরকম যদি 10,000 টিকায় বা 8,000 টিকায়, এরকম 1,000 ধরি, হ্যাঁ আমার মনে হয় না 1000 হবে, 400 হতে পারে, যে অন্য লেভেলের প্রিপারেশন, হ্যাঁ তাদের কথা বাদ, আমরা সবারটা বলতেছি ম্যাডাম। সবার বলতে গেলে আপনি যেটা বলেন 110 কি 115 20 এই ধরি, সর্বোচ্চ 120, ভাবলাম বাংলাদেশ সবাই খুব মেধাবী হয়ে গেছে। হ্যাঁ, এই তার কিন্তু স্যার এটা তো আমরা দাগালাম, এবার নেগেটিভ মার্কিং হিসাব করি আমরা। আসল খেলাটা শুরু আমাদের প্রার্থীদের মার্কস কেমন আসতেছে এটা যদি একটু কমেন্টসে সবাই জানিয়ে দিতেন, জানান যে আপনারা কেমন নাম্বার পাচ্ছেন, তাহলে আমাদের গেস করতে বা আমাদের একটা সামারি করতে সুবিধা হতো। আপনারা কেমন পরীক্ষা দিলেন, কেমন নাম্বার আপনাদের থাকে, আমরা তো সলভ অলরেডি দিয়েছি। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করুন। আমি কিন্তু সকাল থেকে মানে এক্সাম শেষ হওয়ার পর থেকে ক্যান্ডিডেটদের কমেন্ট গুলো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ম্যাক্সিমামই বলছিলেন যে অ্যান্সার করতে পারিনি অনেক, আর কিছু বলছিলেন যে নেগেটিভ, যাও আমি দাগিয়েছি আমার নেগেটিভ মার্কিং হয়ে। রাইট, আসলে দুঃখজনক এই জিনিসগুলো কিন্তু একটা মানে ডিপেন্ড আমি করবে সবসময় শিক্ষার্থী ফ্রেন্ডলি একজন টিচার। হ্যাঁ, আমার কাছে মনে হয় না সহজ কোশ্চেন করুক, হ্যাঁ একটু বেশি নাম্বার পাক, সহজ মানে এরকমও না, কিন্তু একটা স্ট্যান্ডার্ড করুক, খুব কঠিন না হয়ে যায়। হ্যাঁ, এরকম কোনো একটা পরীক্ষা নিয়ে, হ্যাঁ কোনো একটা কম্পিটিটিভ এক্সাম নিয়ে ট্রমা দেওয়াটা, এটা আমার কাছে না ম্যাডাম ভালো লাগে না। তবে স্যার কঠিন প্রশ্নের কিন্তু একটা মজা আছে, আপনি নাম্বার কম পেয়ে টিকে যেতে পারেন। হ্যাঁ, আচ্ছা আশা তো দেখালেন। হ্যাঁ একদম, এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার যে হ্যাঁ কঠিন তো সবার জন্যই কঠিন, যে হচ্ছে একটু নার্ভটা ধরে রেখে অ্যান্সার করতে পারবে সেই। এখানে আপনি দেখবেন অনেক কম মার্কেও আপনি টিকে যেতে পারেন, আপনি হয়তো ধরে বসে আছেন। আপনি একটা আশা আমাদের রুমানা ম্যাডাম আমাদেরকে দেখালো। ম্যাডাম কাটমার্ক কত হতে পারে, কি মনে হচ্ছে সবার, প্লিজ সবাই বলুন আপনারা। আচ্ছা, আমাদের এক ভাই কমেন্টস করেছে 96 to 98, আসিফুর রহমান। তো তার পরের কমেন্টটা কি দেখছেন স্যার, নেগেটিভ আসবে কনফিডেন্টলি স্টুডেন্টরা বলছে। আমাদের মুগ্ধ ভাই কমেন্টস করেছে 96, ভেরি গুড, অনেক ভালো। এটা এই কোশ্চেনের পার্সপেক্টিভে বা এই কোশ্চেনটা অবশ্যই ক্যারি করলে প্রিপারেশন নিন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায়। আর কেউ একটু কমেন্ট করুন তাদের মতো 96 থেকে 100 যারা আসবে, মানে আপনারা যদি একদম ভালো করে সবই নেগেটিভ ধরে নেন, তারপরে যদি আপনার 96 থাকে, তাহলে আপনি হচ্ছে এই সোশ্যাল মিডিয়া না থেকে টেবিলে চলে যান। চমৎকার একটা সাজেশন ম্যাডাম দিল। আরেকটা কথা বলি আপনাদের জন্য আশার বাণী, গতবারের কোশ্চেনটা 47-এর সোহেল রানা, এর থেকে তো একটু সহজ ছিল না? জি জি, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। আমি ভুল না হলে অবশ্যই তাহলে বোঝায় গতবার ছিল 88.5, অনেক জায়গায় সলভে এটাই কাটবার। পিএসসির কত ছিল তো এক্স্যাক্টলি বলা যায় না, বিভিন্ন কোচিং এর সলভে ছিল 88 বা 88.5, সুতরাং বলা যেতে পারে হ্যাঁ এই নাম্বার যে পাবেন সে অবশ্যই টিকতেছে। আমি বললাম না কাটমার্ক কত। আচ্ছা, আমাদের প্রার্থীদের কমেন্টস 80 মার্কের উপরে যারা থাকবে, হ্যাঁ একটা আশার আলো। আচ্ছা, তারা
ফুটে বলেই ফেললো থ্যাংক ইউ সোহেল, এই রীতিতে আপনাকে একটা হ্যান্ডশেক করাই যায়। আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন আপনি 80-র উপরে চমৎকার, পেলেন কিন্তু চমৎকার। টিকলেন না, আপনার কোনো আশার আলো নেই, তাতে তো কোনো সমস্যা নাই, সমস্যা নেই রিটেন তো। করতে কোনো সমস্যা নাই। না। কারণ এবারের প্রশ্ন থেকে তো আমরা বুঝে গেছি যে আমাদের রিটেনের একটা আগে হচ্ছে আমাদের রিটেনের প্রিপারেশনটা খুবই দরকার, তাহলে আমরা প্রিলিতেও ভালো করব। তো যাদের 80 থেকে 85 থেকে থাকবে তারা হচ্ছে আশাহত না হয়ে পরের ম্যাডাম টেবিলে জাকিয়া কমেন্ট করলো 105। বা ভেরি গুড, Very good. কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস। আর ম্যাডাম যেটা বললো, আমার থাকলো না কাটমার্ক, হ্যাঁ। আমি এবার পিলতে টিকলাম না। হ্যাঁ, আমি It retain doesn't করবো। matter। হ্যাঁ, এখানে আমাদের চারজনের মধ্যে একটা চাক্ষুষ উদাহরণ আছে, এটা হচ্ছে আমাদের নাজমুল হক রাব্বিতার। সে প্রথমবার এই ওনার জীবন অভিজ্ঞতা হয়েছিল, পিডি প্রিপারেশনের আগেই ম্যাডাম সে রিটেনের প্রিপারেশন নিয়ে নিয়েছে। স্যার আমি ওটা করেছি। আরে এটা করেছিলাম। বিশেষ ক্যারিয়ারের জন্য সফলতা কি? পিডি রিটেন এই যে কম্বাইন্ড প্রিপারেশন। কৃষ্ণা সাহা দাদা কমেন্টস করেছেন যে অনেক কোশ্চেন নোটিসই করতে খুবই পারে না। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এটা এটা খুবই অস্বাভাবিক কিছু স্বাভাবিক। না, এটা অস্বাভাবিক কিছু না। ভাইয়া, এটা খুবই স্বাভাবিক। ভাইয়া জান্নাতুল ফেরদৌস ভাইয়া 100 প্লাস থাকে রিটেনের জন্য পরে স্টার্ট কংগ্রেচুলেশনস। কংগ্রেচুলেশনস, আপনি শুরু করে দেন হ্যাঁ। নিশ্চিন্তে, বাকিটা আল্লাহ ভরসা। এক্সাম হলে 100 ঠিক থাকে আরেকটা- ইনশাআল্লাহ। এক্সাম আরেকটা হলে ব্যাপার- ভেবেছিলাম 120 প্লাস পাবো, কিন্তু নেগেটিভ খেয়ে এটা স্বাভাবিক। আপু এই কোশ্চেনটা আসলে নেগেটিভের জন্যই আসে। আমাদের আগে 158 পাইতো বিলিতে, দুই দিন শেষ। পিএসসি বলছে এই নাম্বার তো যোগ হয় না, সেটা বেশি বের করবি কি? আরেকটা ব্যাপার কি স্যার, আরেকটা ব্যাপার আপনারা খেয়াল করেন, প্রিলি কোশ্চেন দিয়ে কিন্তু পিএসসি বুঝিয়ে দিচ্ছে রিটেনের কোশ্চেনটা কিরকম হবে। রাইট রাইট 47 যেমন হয়েছিল। তাহলে যারা মানে মনে একটু আশা আছে তারা সময় নষ্ট করবেন না। পড়াশোনা আচ্ছা, শুরু করে। কাউসার আহমেদ ভাইয়া কোশ্চেন মানে কমেন্টস করেছেন, যেটা আমাদের অবশ্যই কনসিডারেশনে রাখা উচিত, হ্যাঁ, যে এবার কম এবার টিকবে। কম টিকাবে মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই এটা কম টিকানোর ট্রেন্ড যেহেতু পিএসসি শুরু করেছে, তার মানে এই বিসিএসটাতেও যেহেতু 1 বছরের একটা প্ল্যান পিএসসি দিয়েছে, সো এই 1 বছরের কথা মাথায় চিন্তা যদি করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কম টিকানোর একটা অবশ্যই 100% বা বলবো না 90% পসিবিলিটি রয়েছে। আব্দুর রহমান হৃদয় কমেন্ট করেছে 87.5। হৃদয় ভাইয়া আপনি রিটেনে প্রিপারেশন নেন, হ্যাঁ, বাকিটা আল্লাহ একদম, ভরসা। confidently। এখন কোনো কারণে ইনশাআল্লাহ আমরা তো যা বলতেছি কাটমার্ক কম, আপনি পিতে টিকতে পারেন, রিটেনে প্রিপারেশন নিলেন না, তখন আপনি আফসোস করুন ভাইয়া। Right, রাকিবুল আপনি পড়েন, নামে এটা একজন- আপনার লস হবে না। ওকে, নিচের আরো নিচে- কমেন্টস গুলো একটু নিচে দেখে যারা আমরা। রাকিবুল হক নামে এক ভাই কমেন্ট করেছেন, হ্যাঁ, তিনি হ্যাঁ। বলেছেন যে 90 প্লাস 90 প্লাস Very good. অবশ্যই অবশ্যই। 100% অবশ্যই অবশ্যই রিটেনে আমরা আপনাকে নিয়ে হোপফুল, আপনি কেন হোপফুল হবেন না? আর জানেন নিজেকে মারে কে? নিজের প্রতি কনফিডেন্স যে একটা হীনতা, হ্যাঁ। যে আমি মনে হয় পারবো না, এটা পারবো থেকে না, আমাদেরকে এটাই। মেরে ফেলে। আজকে এটা দরকার কিন্তু নেই। মানে অনেক অ্যাবসেন্ট ছিল, হ্যাঁ আজকে অনেক right, ক্যান্ডিডেট অনেক আসেননি। খালি ছিল অনেক হ্যাঁ, ই। তো এটা কি, এটা হচ্ছে ওনারা শেষ মুহূর্তে এসে নিজেদের প্রতি কনফিডেন্সটা হারিয়ে হারিয়ে ফেলেছেন। ফেলেছে। তো আপনারা আসুক ফেল, আসুক পাস, আপনি এর পরের ধাপের জন্য রেডি নিজেকে তৈরি করেন। ভাইয়া 110 এর মতো থাকে, জাকিয়া কমেন্ট করলো, জাকিয়া সুলতানা আপু, বাট আমি 5 মাইনাস করে হিসাব করেছি, কিন্তু Good. ওখানে 115। আচ্ছা, এখানে মাশাআল্লাহ একটা ব্যাপার আছে স্যার, মাশাআল্লাহ, একটা হ্যাঁ। ব্যাপার আছে। আমরা কিন্তু অনেকে কাউন্টে ভুল করি, আমরা যেটা ভুল করি সেই নাম্বারটা বাদ দিই, কিন্তু না, সেটার সাথে আরো 0.5 মানে এই 5 কি আপনার 5টা ভুল হয়েছে সেজন্য 5 মাইনাস করেছেন, আপনার 5টা ভুল হলে কিন্তু 5 মাইনাস হবে না, হবে 7.5। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে একটু ভুল করে থাকি। না ম্যাডাম, উনি মনে হয় টোটাল হিসাব করে 110 পেয়েছিল, তার আচ্ছা। থেকে আরো 5 কমিয়েছে, আচ্ছা। মানে একটু বেশি তাহলে- কমিয়ে ধরি, তাহলে ম্যাডাম বোঝা যাচ্ছে হ্যাঁ। জাকিয়া নিশ্চিন্তে আপনি রিটেনে প্রিপারেশন আপনি রিটেনের প্রিপারেশন নেন, রিটেন কোর্সের ভর্তি হয়ে যান, এবং হচ্ছে রিটেনের যে পরীক্ষাগুলো, অবশ্যই না না, এটা স্যার খুব ভালো বলেছেন, কারণ Right. সময় খুব কম। সময় খুবই এখন কম। এত কম সময় রিটেনের সিলেবাসটা অনেক স্যার বড়। আমরা তো মেবি 31 মানে 1 তারিখ থেকে রিটেনের আমাদের রিটেনে কোর্স চালু হচ্ছে। কোর্সটা এত চালু কম হয়েছে। সময় এত বড় সিলেবাস, এবার আপনার আমরা- সাথে এখন খুবই অনর পরীক্ষা নেওয়ার ব্যাপারে। সোহেল স্যার আমরা একটা দিন ওয়েট করছি না, মানে এই 1 তারিখ থেকে আমাদের কোর্স চালু হচ্ছে, কারণ হচ্ছে একটা দিন স্টুডেন্ট ম্যাডাম ওয়েট করানোর সময় নেই, আমাদের এটা কারিকুলাম বানিয়ে মেন্টরদের রেডি করতে, হ্যাঁ মানে এটা এতটা ধকল পোহাতে হলো এই কয়দিন, তারপর আমরা রেডি করে ফেলেছি, কারণ ম্যাডাম আমরা একদিন ওয়েট করতে পারবো না, না, কারণ আসলে PhD এখন সময় আমাদের 2 মাস সময় দিচ্ছে ম্যাডাম, আর সিলেবাসটা অনেক বড়, অনেক বিশাল কভার syllabus। করতে হবে। এটাই ম্যাডাম এক্স্যাক্টলি। আমরা যখন বাংলাদেশ বিষয়ে বলে But পড়ি, স্যার আমাদের কোর্সে তো টোটাল অলমোস্ট 8টা হচ্ছে মাস্টার ক্লাস রয়েছে, Right. জাস্ট হচ্ছে আমরা রিটেনটা কিভাবে কভার করব, এবং হচ্ছে রিটেনের প্রতিটা সাবজেক্টের বিষয় আসলে কোন কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করলে ভালো হবে, বা কোন কোশ্চেনটা আমরা মানে কোথা থেকে Syllabus-টা পড়বো, কি? সিলেবাসটা কি, পুরো ডিটেইলস সবকিছুর জন্য। 8টা ক্লাস আমরা বরাদ্দ রেখেছি, যেগুলো হচ্ছে লাইভে হবে। আপনারা এটা অবশ্যই আমাদের স্টুডেন্টদের সঙ্গে আপনারা যারা জেনেসিসের
সঙ্গে যুক্ত আছেন Page এ, গ্রুপে, page এ। তারাও ফ্রি পাবেন। আমরা কত স্ট্রাগল করেছি হ্যাঁ, সিলেবাস এগুলো বুঝতে বুঝতে পেতে- 2 মাস আর লেগেছে আমরা আমাদের। মাস্টার ক্লাসে হ্যাঁ। আমাদের সময় তো আসলে অনলাইন ওরকম ওরকমই ছিল যেমন আমরা প্রথমে যখন পিরিটি কে ম্যাডাম সিলেবাসই বুঝি নাই, আমার এক বিসিএস লাগছে সিলেবাস বুঝতে, আমি পরে বিসিএস থেকে সিলেবাস বুঝেছি যে এটা সিলেবাস এটা আমি পড়ি, তাই আমার এরপরে আমার 2-3 বিসিএস চলে যায় ক্যাডার হতে। হ্যাঁ। আপনারা এই ভুলটা করবেন না, এখনই পিরি টিকবেন একটা ভাব রিটেনের একটা তো চমৎকার ভাইয়া preparation নিয়ে আপুরা একটু কমেন্টসে জানিয়ে দিন যে আসলে আপনাদের মার্কস এর রেঞ্জটা কেমন থাকে, তাহলে আমরা আদৌ বুঝতে পারবো যে আসলে আমাদের জন্য মানে ক্র্যাক করার সুবিধা হবে যে আসলে আসলে মার্কসটা কাটমাটা কেমন কত হচ্ছে। কারণ আমরাও তো অনেকগুলো ডাটা থেকে ইন্ডাক্ট করছি জিনিসটা, এটা বের করছি নিজেদের মতো, এখন আপনারাও এটা আমাদেরকে সাহায্য করুন। ওকে ওকে তো এখন কি আমরা কি কনফিউশন আসবে? স্যার রেজাল্ট কবে হতে পারে? রেজাল্টের ডেডলাইন তো দেয়াই আছে হ্যাঁ, আমরা 10 তারিখে। আপনারা একদম নিশ্চিত থাকেন পিএসসি যেটা বলেছে সেই Right, right. অনুযায়ী ওরা হচ্ছে সব 10-15 করবে। দিনের রেজাল্ট পেয়ে যাচ্ছেন এখনকার মধ্যে। এখনকার বিসিএস হচ্ছে দেওয়াই যাচ্ছে। পোস্ট মডার্ন বিসিএস এবং হচ্ছে পিএসসির সম্মানিত মেম্বাররা হচ্ছে পোস্ট মডার্ন ম্যান, ঠিক আছে, তারা তাদের কথায় অনর। ওকে ম্যাম ফিউচারিস্টিক অফিসার যে বলে না 2050 সালে চলে গেছি, ওরকম একটা কিছু। তাহলে স্যার আমরা যাদের 85 থেকে 90 আছে ওরা একদমই অবশ্যই অবশ্যই। প্রিপারেশন নিতে পারে। আর যাদের 80 থেকে 85 এর থাকবে তারা একটু কনফিউজিং এর মধ্যে থাকলেও আপনারা পড়াশোনাটা চালিয়ে যান, চালিয়ে যান। কারণ এই পড়াশোনাটা আপনাদের পরে অবশ্যই কাজে লাগবে। আর যাদের 90 আপ তারা একদম কংগ্রেচুলেশনস টু হ্যাঁ, ইউ, ইনশাআল্লাহ, একদম শুরু করে দেন। 90 আপ হলেই আপনি মোটামুটি শিওর যে আপনি প্রিলি টিকছেন এবং হচ্ছে আপনার এখন থেকে যেহেতু সময় নষ্ট করার একদমই সময় সময় নেই, নাই। আমাদের 2 মাসের মধ্যে রিটেনের সাগরে আমাদেরকে ডুবতে হবে, আবার revision, বিশাল আবার রিভিশন দিতে revision। হবে। তো আপনার একদমই সময় নেই, 90 আপ পেলে আপনি অবশ্যই আজকে থেকে আপনার মেইন কাজ হবে প্রিভিয়াস কোশ্চেন গুলো নিয়ে বসা রিটেনের করে ফেলা। এবং আপনার স্টাডি ম্যাপ তৈরি করা, অর্থাৎ আপনি কখন কোন সাবজেক্টটা সত্যি কোন কথা সময়ের বলতে কি, মধ্যে শেষ আপনি যদি করবেন। ম্যাথ আর বাংলাদেশ নিয়ে বসেন যে আমি পড়বো রিটেন, এটা পড়তেই 2 মাস চলে যাওয়ার কথা, একদম পানির মতো স্বচ্ছ সত্য কথা। স্যার যারা হচ্ছে হ্যাঁ। নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের তাদের সায়েন্স পড়তেই 1 মাস 2 মাস আপনাদের একদমই এরকম লাগে। মাথায় রাখতে হবে যে আমাদের হ্যাঁ, হায়ার ম্যাডাম, ম্যাথ আছে। যেমন আমরা বিজনেস ফ্যাকাল্টি যারা ছিলাম হ্যাঁ। তাদের তো এই জিনিসটা, যারা আর্টসের স্যার সায়েন্স পড়তে তো আর ম্যাথ করতে তো একটা Math বিশাল করতেই সময় হবে। একদম। হ্যাঁ চলে যেত, কারণ ম্যাথ এরকম না আমি এটা তো বই দেখে practice এর গেলাম ব্যাপার। পারলাম, এটা প্র্যাকটিস এটা না করলে আপনি practice এর পারবেন না। আর পরীক্ষা পিএসসি ডেডলাইন অনুযায়ী হবে হবে একদিনও পিছাবে না, একদিনও পেছাবে না এই হয়তো বিষয়টা। বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন হতে পারে, কিন্তু পরীক্ষা হ্যাঁ পরীক্ষা পিছাবে না। দেখলেন এটা অনেক রিড করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কোনো কিছু হয় না, 47 হয় নাই, 50 হয় নাই। সুতরাং প্রিপারেশন নেন, তাহলে আমরা কি ম্যাম আসতে পারি? আমরা Right. এটাই কনক্লুশন আসতে পারি যে যারা 80 থেকে 85 এ আছেন তারা মন খারাপ করবেন না, আপনারা আপনাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন। আর যারা 85 থেকে 90 এর মধ্যে আছেন তারা একদম ফুল ফেস প্রিপারেশন শুরু করেন। যারা 90 আপ তাদেরকে তো ওইটাই বললাম যে কংগ্রেচুলেশনস, আপনাদেরকে মানে স্বাগত রিটেনের ব্যাটল ফিল্ডে। 80 থেকে 80 আপ দেখা যাচ্ছে, এটা যারা আছেন রিটেন পড়া শুরু করে দেন আল্লাহর নাম নিয়ে। আর আমরা তো আছি আমরা তো আপনাদের সাথে। সার্বক্ষণিক সহযোগিতার জন্য জেনেসিস দিস। ওকে, তাহলে এখানে আমাদের শেষ করতে আজকের পারি। শেষ হলো সবাই। আচ্ছা ফারহানা একটা কোশ্চেন করেছেন, ফারহান কোশ্চেনটা নিই। অ্যারাউন্ড 100 বাট 47 এ 105 ছিল, 50 এ তা 47 এর চেয়ে ইজি লেগেছে। আচ্ছা এই ফারহানার এই কোশ্চেনটার অ্যান্সার আমি একটু দেই। হয়নি। হ্যাঁ ফারহানার কোশ্চেন, ফারহানা আপু অবশ্যই আপনার ভালো মার্কস ক্যারি করছেন, এটা আপনার রিটেনের প্রিপারেশনের জন্য অবশ্যই নেওয়া উচিত। কিন্তু আপনার এই যে কম্পেয়ার করলেন যে 47 বিসিএস এবং হচ্ছে 50 বিসিএস, আমরা কিন্তু প্রথমেই বলেছি যে এই কোশ্চেনটা যদি আপনি তাকান, ইজি কোশ্চেনটা, এই কোশ্চেনটা যদি একটা বার তাকান, এখানেই আপনার আমাদের অভিজ্ঞতা যে 49 এ ছিল আমাদের এরকম ছিল। আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে এই কোশ্চেন প্যাটার্নের কারণে আপনার 5 থেকে 10 মার্ক হচ্ছে আপনার লেস ধরতে হবে। এটার জন্যই Right? ফারহানা আপুর পরীক্ষাটা ভালো হয়নি আমার মনে হচ্ছে, যেহেতু উনি 47 এ 105 প্লাস মার্ক সিকিউর করেছিলেন, তো ওনার একটা ভালো প্রিপারেশন আছে বোঝা যাচ্ছে। জাস্ট আমার মনে হয় গতবার তো টিকা উনি হ্যাঁ, যদি এই হ্যাঁ। হয়। ফারহানা আপু আপনি টেনশন নেবেন না, আশা করি আপনি এবারও পিজি টিকবেন। হ্যাঁ। হ্যাঁ ভালো স্টুডেন্ট কিন্তু এরকম মনে হচ্ছে পরীক্ষা হ্যাঁ, ভালো যে ভালো হয়নি। আমি দেখতাম যাদের প্রিপারেশন নাই তারা বলে না প্রশ্ন তো সহজ হয়েছে। হ্যাঁ আর ভালো হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার কি এটাই। জানেন, প্রত্যেকটা বিসিএস এ যে ফার্স্ট হয় সে কিন্তু আগের দিন রাত পর্যন্ত জানতে পারে না সে সে ফার্স্ট first হবে হবে, কিনা। তখন Right, পর্যন্ত exactly. তার মধ্যে ওই সন্দেহটা থাকে আমি কি পাবো কি, কিন্তু